আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। 20 মিনিটস নার্সিং ক্লাসের গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আছি আপনাদের সাথে। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত যে সময় মতো ক্লাসটা নিতে পারি নাই। হাসপাতালে কর্মরত ছিলাম, সে কারণে সময় মতো 2টার দিকে আমি নিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে আপনারা জানেন যে আমি যেই টপিক সম্পর্কে ক্লাস নেব সেটা হচ্ছে প্যান্ডেমিক অ্যান্ড আদার রিলেটেড এপিডেমিওলজিক্যাল টার্মস। এখানে আমি প্যান্ডেমিকটা টপিক হাইলাইট করেছি এই জন্য যে কারণ বর্তমানে করোনা ভাইরাসে বা কোভিড-19-এ প্যান্ডেমিক শব্দটা বেশি বেশি আসছে। আমরা প্রায় সময় মিডিয়াতে দেখি যে ফেসবুক বলেন বা পত্রপত্রিকা বা যেখানেই বলেন আপনারা দেখতে পারবেন যে প্যান্ডেমিক শব্দটা বারবার আসছে। এবং আমরা সচরাচর যারা জানি তারা তো স্বাভাবিক, হ্যাঁ এটা সম্পর্কে ভালো ধারণা থাকে, কিন্তু অনেকেই আছেন যারা নতুন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা এরকম আছেন অনেকেই, প্যান্ডেমিক শব্দটা তাদের কাছে অনেকের কাছে হয়তো বা নতুন হতে পারে। এবং সে কারণেই আমার মাথায় এসেছে যে এই টপিক সম্পর্কে আজকে একটু অল্প করে হলেও আপনাদের সাথে একটু আলোচনা করি। প্যান্ডেমিক শব্দটা সচরাচর আমরা নন কমিউনিকেবল ডিজিজে তেমন একটা পাই না। নন কমিউনিকেবল ডিজিজ আপনারা জানেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই কার্ডিওভাস্কুলার ডিজিজ, এইগুলা। এই নন কমিউনিকেবল ডিজিজে কিন্তু পৃথিবীর যত মানুষ প্রতি বছর মারা যায় তার মাঝে 63%ই কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। কিন্তু তারপরেও আমরা নন কমিউনিকেবল ডিজিজে এই প্যান্ডেমিক শব্দটা ব্যবহার করা প্রয়োজন পড়ে না, আমরা কমিউনিকেবল ডিজিজে এই প্যান্ডেমিক শব্দটা প্রয়োজন পড়ে। তো প্যান্ডেমিক ডিজিজে টার্মটা যেহেতু আমরা আনছি, সেই কারণে এটা কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে যেহেতু প্রয়োগ হচ্ছে, সেই কারণে আমরা কমিউনিকেবল ডিজিজ থেকে শুরু করছি প্রাথমিকলি বেসিক্যালি। কারণ হচ্ছে গোড়া থেকেই শুরু করাটা উচিত, কারণ প্যান্ডেমিক হুট করে আসেনি, কমিউনিকেবল ডিজিজ থেকে এসেছে। তো আমরা কমিউনিকেবল ডিজিজ নিয়ে যদি একটু বলি, সেটা আমরা যদি আমাদের মেডিকেল ভাষায় বলি, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ ইজ এন ইলনেস ডিউ টু এ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট or its toxic products capable of being directly or indirectly transmitted from man to man, animal to animal, or from the environment through air, dust, soil, water, food, etc. to man or animal. অর্থাৎ আমি আবার বলি, কমিউনিকেবল ডিজিজ ইজ এন ইলনেস ডিউ টু এ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট or its toxic products capable of being directly or indirectly transmitted from man to man, animal to animal, or from the environment through air, dust, soil, water, food, etc. to man or animal. অর্থাৎ আমরা সচরাচর যে ডিজিজগুলো দেখি, যে হাঁচি কাশি বা পানি মাধ্যমে অথবা এই মানে বাতাসের মাধ্যমে যেগুলো রোগগুলো ছড়ায়, সেগুলোই আমরা সচরাচর কমিউনিকেবল ডিজিজগুলো বলে থাকি। অর্থাৎ যে ডিজিজগুলো দ্রুত ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে বলেন বা মাটি, এই যে আমরা ডেফিনেশনে বলেছি পানির মাধ্যমে, যেমন আমরা বলতে পারি ডায়রিয়ার ইয়েটা ওয়াটারবোর্ন ডিজিজ, এইগুলো কিন্তু কমিউনিকেবল ডিজিজ। সেম এজ আপনার এই করোনা ভাইরাস যেটা কোভিড-19, সেটাও কিন্তু কমিউনিকেবল ডিজিজ। এবং এর প্রেক্ষাপটে সেটা এর সাথে প্যান্ডেমিক শব্দটা বারবার আসছে, মিডিয়াতে আমরা দেখতে পাই। হ্যাঁ, প্যান্ডেমিক ডিজিজ আসার আগে আমরা একটু যদি গোড়ার দিকে যাই, সাথে রিলেটেড যেটা ইয়েগুলো আছে সেগুলো আমরা একটু বলবো। আমি প্যান্ডেমিক এন্ড আদার রিলেটেড এপিডেমিওলজিক্যাল টার্মসে এটা এর জন্য বলছি কারণ এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবার জন্য মোটামুটি একটু চোখে পড়বে। কারণ আমরা জানি যে এই থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে এপিডেমিওলজি আছে, সেখানে সবাই অনেক ডিটেলস পড়েছেন। বাট আমার ইচ্ছা হয়েছিল এই জন্যই যে যাতে শর্টকাট প্যান্ডেমিক বা এই রিলেটেডগুলো বললে একটা গেলেন্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থেকে শুরু করে সবাই যাতে অন্তত একটু হলেও ধারণা পায় যে না, হ্যাঁ ঠিক আছে, এটা প্যান্ডেমিক ডিজিজ, এটার জন্য বড় আকারে যাতে আমার বই পড়া না লাগে, এরকম এই টেন্ডেন্সি থেকে আমার এটা এসেছে টপিকটা। তো আমি যদি বলি এন্ডেমিক ডিজিজ, আমি আগে বলেছি প্যান্ডেমিক ডিজিজে যাওয়ার আগে আমাদের একটু গোড়ার দিকে যদি যাই, তাহলে আমি আসতে পারি আমি এন্ডেমিক, এপিডেমিক, তারপরে আমি প্যান্ডেমিকের দিকে আসতে পারি। তো যদি আমি এন্ডেমিক ডিজিজের দিকে যাই, তাহলে আমরা বলতে পারি আমাদের মেডিকেলের ভাষায় এ ডিজিজ হুইচ রেগুলারলি অকার্স ইন অ্যান এরিয়া আইদার থ্রু আউট দ্য ইয়ার অর ইন পার্টিকুলার সিজনস or an yearly basis is called endemic disease. আমি যদি আবার বলি, a disease which regularly occurs in an area either throughout the year or in particular seasons on an yearly basis is called endemic disease. উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলেরা, ডায়রিয়া, ডেঙ্গু, এগুলো আমরা এন্ডেমিক ডিজিজ হিসেবে বলতে পারি। এখন আমরা ডেফিনিশনে পেয়েছি যে আইদার থ্রু আউট দ্য ইয়ার,
অর ইন পার্টিকুলার সিজনস ইন ইয়ারলি বেসিস। অর্থাৎ যে ডিজিজগুলো আমরা দেখি যে প্রতি বছর আসছে অথবা নির্দিষ্ট একটা সিজনে আসছে এবং আসার পরে এটা আক্রান্ত করছে বিভিন্ন মানুষকে, এরকম করে পরে কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে। তো এইগুলো ডিজিজ হচ্ছে পরে এইগুলো হচ্ছে এন্ডেমিক ডিজিজ আমরা বলি। যেমন আমি বলি যে কলেরার কথা আমরা বললাম যে, বা ডায়রিয়া, ডেঙ্গু যেটা আমরা বলতে পারি। ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু আপনারা জানেন যে বর্ষাকালে ডেঙ্গু বেশি হয়ে থাকে, এটা একটা এই সিজনে সচরাচর ডেঙ্গুটা হয়। আবার সেম এজ আপনার মিজেলসের কথা আমরা বলতে পারি যে একবারে বসন্ত শেষে শীতের শেষের দিকে মিজেলস এটা হয়, এটাও এক ধরনের এন্ডেমিক ডিজিজ। আর এই কলেরা যেটা সারা বছরই কম বেশি মানে ডায়রিয়াটা হয়ে থাকে অল্প অল্প করে হলেও, এটাও মানে এন্ডেমিক ডিজিজের মধ্যেই পড়ে থাকে। ডিজিজগুলা সচরাচর আমরা পানিবাহিত রোগ বলে থাকি, যে পানির মাধ্যমে ছড়ায়, সো এটাও একটা ধরনের এন্ডেমিক ডিজিজ। এখন এন্ডেমিক ডিজিজটা আবার এপিডেমিক আকারেও হয়ে যেতে পারে, সেটা আমরা এখন বলবো। সেটা কখন এপিডেমিক ডিজিজ বলবো আমরা এইগুলাকে। আমরা এপিডেমিক ডিজিজ সম্পর্কে একটু বলি। occurrence of a number of cases of a disease clearly in excess of normal expectation in a particular place in a given period of time is called an epidemic disease. I repeat again, occurrence of a number of cases of a disease clearly in excess of normal expectation in a particular place in a given period of time is called an epidemic disease. আমরা এক্সাম্পল যদি দেই তাহলে বলি যে মেজেলস, ডায়রিয়া, কলেরা, হ্যাঁ আবার ওইগুলোই আসছে এন্ডেমিকের টার্মগুলা, ডিজিজগুলা। কিন্তু এখানে এপিডেমিকটা আমরা কখন বলছি, অর্থাৎ এই যে আমি একটা ইয়েতে বলেছি যে এক্সেস অফ নর্মাল এক্সপেকটেশন ইন এ পার্টিকুলার প্লেস। অর্থাৎ আপনি যদি দেখেন যে ঢাকায় ডেঙ্গু হয়ে থাকে বেশি, তো ডেঙ্গুটা আমরা দেখতে পারি যে গত ঈদুল আজহার সময় এটা মারাত্মক প্রকোপ ধারণ করেছিল, অতীতে সব রেকর্ড অতিক্রম করে ফেলেছিল, নর্মাল এক্সপেকটেশনের বাইরে চলে গিয়েছিল, যার কারণে ওই সময় আমরা তখন ডেঙ্গুকে আমরা এপিডেমিক ডিজিজ হিসেবেই বলতে পারি। এবং এন্ডেমিক ডিজিজটাই পরে এপিডেমিক আকারে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা অনেক সময় আমরা ইয়েতে পাই যে যদি বলে থাকি মিজেলসটাও সেম এজ এরকম অনেক সময় আউটব্রেক করে থাকে। তো আউটব্রেক করলে যখন স্পেসিফিক এরিয়াগুলোতেই আমরা দেখি যে মনে করেন হচ্ছে, বা এমন হতে পারে এই ডিজিজটা আবার সারা বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে, তো সেটাকে আমরা তখন আমরা ওই সময় আমরা এপিডেমিক ডিজিজ বলবো। যে পার্টিকুলার প্লেস অ্যান্ড এ গিভেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে আপনারা জানেন যে ডেঙ্গুটা আবার শেষও হয়ে গেছে, কিন্তু আগের রেকর্ডগুলো অতিক্রম করে গিয়েছে, অর্থাৎ আগের চেয়ে প্রকোপটা বেশি ছিল, যার কারণে এন্ডেমিক ডিজিজ থেকে ডেঙ্গুটাকে আমরা এপিডেমিক হিসেবে পরিগণিত করেছি। হ্যাঁ, এখন আমি আসি আমাদের ওই যে টাইটেল যেটাতে আমি বলেছিলাম প্যান্ডেমিক, যেটা খুবই একটা মানে হাইলাইট টপিক যেটা বলছিলাম যে প্যান্ডেমিক ডিজিজ কেন আমি টাইটেলে বলেছি, সেটা এখন বলবো। প্যান্ডেমিক ডিজিজ সম্পর্কে আমরা যদি বলে থাকি, সেটা হচ্ছে when an epidemic disease affects a large proportion of the population occurring over a wide geographic area such as a section of a nation, the entire nation, a continent or the world, it is called a pandemic disease. আমি আবার বলি ডেফিনেশনটা, একটু খেয়াল করুন। when an epidemic disease affects a large proportion of the population occurring over a wide geographic area, I repeat, over a wide geographic area such as a section of a nation, the entire nation, a continent or the world, it is called a pandemic disease. অর্থাৎ আমরা যদি একটু উদাহরণ দিকে তাকাই, কোভিড-19 করোনা ভাইরাসের সাথে উদাহরণ দিই, তাহলে কিন্তু এখানে প্রায় মিলে যায়। অর্থাৎ আপনি দেখেন যে করোনা ভাইরাসের উৎপত্তি চীনের যদি উহান প্রদেশে শুরু হয়, কিন্তু তারপরে সেটা প্রকোপ সারা পৃথিবীর কম বেশি সব দেশে এর প্রভাবটা পড়েছে, যার কারণে আমি যদি বলি যে ওয়াইড জিওগ্রাফিক এরিয়া এটা মহামারী আকার ধারণ করেছে, সেই কারণেই এই ডিজিজের সাথে আমরা টাইটেল হিসেবে ব্যবহার করছি প্যান্ডেমিক ডিজিজ। অর্থাৎ এটা এখন এন্ডেমিকের পর্যায়ে পড়ে না, অর্থাৎ সারা বিশ্বের সব জায়গায় এখানে ছড়িয়ে পড়েছে, সেই জন্য আমরা এই ডিজিজের সাথে প্যান্ডেমিক হিসেবে মানে টাইটেল দিচ্ছি। আপনি গুগলে সার্চ করুন বা আপনি যে কোনো জায়গা থেকে এখন করোনা ভাইরাস সম্পর্কে নিউজ আপডেট শুনলেই আপনি দেখবেন যে বলে প্যান্ডেমিক। তো সেই প্যান্ডেমিকটা এখান থেকে এসেছে। শুধু করোনা ভাইরাস না, আমি যদি বলি 1971 অথবা 1981 সালে আমাদের অ্যাকুট হেমোরেজিক কনজাংটিভিটিস অর্থাৎ চৌখুটা যেটা আমরা বলে থাকি, এই ডিজিজটাও ওই সময় মহামারী আকার ধারণ করেছিল, এবং 71 এবং 81 সালে ওই ডিজিজকেও আমরা প্যান্ডেমিক হিসেবেও পরিগণিত করে থাকি।
আবার যদি আমি বলি 1962 সালে 1962 সালের দিকে কলেরা মহামারী আকার ধারণ করেছিল, সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়েছিল। সে সেটা সেটা আমরা বলবো যে কলেরা, যেহেতু আমরা আগে পড়েছি যে এন্ডেমিক ডিজিজ আমরা বলেছি, কিন্তু এখন বর্তমানে ওই সময় 1962 সালে সেটা প্যান্ডেমিক আকার ধারণ করেছিল, অর্থাৎ ওই সূত্র ধরেই এটা প্যান্ডেমিক এসেছে, অর্থাৎ টার্মটা এসেছে যখন এটা মহামারী আকার ধারণ করবে সারা বিশ্বে পৃথিবী, সেটা আমরা প্যান্ডেমিক হিসেবে বলবো। আমি যদি আরও উদাহরণ দিই, যে ইনফ্লুয়েঞ্জার কথা বলি, যে 1918 সালে এবং 1957 সালে এই ডিজিজটা মহামারী আকার ধারণ করেছিল, সেটা তখন আমরা বলবো যে ইনফ্লুয়েঞ্জাটা প্যান্ডেমিক হিসেবে আমরা বলতে পারি। হ্যাঁ, আপনারা ফেসবুকের মাধ্যমে জেনেছেন যে প্রায় সময় আমরা পিকচারে দেখি, বলে যে 1620, 1720, 1820, 1920 সালে এক একটা ডিজিজের কথা বলেছে। তো ওই ডিজিজগুলো মহামারী আকার ধারণ করেছিল এবং সারা বিশ্বে কোথাও না কোথাও প্রকোপ আকারে ছড়িয়ে পড়েছিল, যার কারণে ওইটাকে আমরা প্যান্ডেমিক, ওই ডিজিজগুলোকে আমরা প্যান্ডেমিক ডিজিজ হিসেবে পরিগণিত করতে পারি। এখন আমি প্যান্ডেমিক ডিজিজের পাশে এন্ডেমিকের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে এন্ডেমিক ডিজিজটা যদি আমরা সঠিকভাবে এটাকে এই সার্ভিলেন্স করতে না পারি অথবা কন্ট্রোল মেজার করতে না পারি, অর্থাৎ কেউ যদি বলে, অর্থাৎ অথরিটি অর্থাৎ গভর্নমেন্ট যদি বলে, কোনো দেশের গভর্নমেন্ট যদি বলে যে না এটা এন্ডেমিক ডিজিজ, ডায়রিয়া, এটা নিয়ে বেশি মাথা ব্যথার কিছু নাই, এটা চলুক, তাহলে কিন্তু সেই এন্ডেমিক ডিজিজটা প্যান্ডেমিক আকারে, মহামারী আকারে ধারণ করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি এন্ডেমিক ডিজিজটাকে প্রপার সার্ভিলেন্স এবং কন্ট্রোল মেজারের মাধ্যমে আমরা সঠিকভাবে মেজার, আপনারা জানেন যে আমাদের ICDDRB আছে, অর্থাৎ ডায়রিয়ার জন্য অলরেডি, কলেরার জন্য অলরেডি প্রপার ম্যানেজমেন্টের আছে, প্রপার ব্যবস্থা আছে, যার কারণে সেই এন্ডেমিকগুলো এখনও আল্লাহর রহমতে আমাদের দেশে বা ইয়েতে এখনও প্যান্ডেমিক হচ্ছে না। অর্থাৎ এন্ডেমিক ডিজিজগুলোকে যদি আমরা সঠিকভাবে সার্ভিলেন্স এবং কন্ট্রোল মেজারের মধ্যে রাখি, তাহলে কিছুটা হলেও সেটা এন্ডেমিক থেকে ইপিডেমিক আকারে হতে নিবে না এবং প্যান্ডেমিক আকারে নেওয়ার চান্সও খুবই কম। এবার আসি আমরা আরেকটা ডিজিজের টার্ম, সেটা হচ্ছে জোনোটিক ডিজিজ। আরও বিভিন্ন আছে, স্পোরোটিক ডিজিজ আছে, বাট আমি ওগুলাতে এখন যাচ্ছি না। আমি জোনোটিক ডিজিজ সম্পর্কে একটু বলি, কারণ এই ডিজিজগুলো কিন্তু আপনারা জানেন যে খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক সৃষ্টি করে। আপনারা জানেন যে অ্যানথ্রাক্স, এরপরে প্লেগ, এরকম ডিজিজগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমরা মিডিয়ার মধ্যে জানতে পারি যে এত দ্রুত ইয়ে হচ্ছে। তো জোনোটিক ডিজিজটা আমি একটু বলি, আপনারা একটু দেখেন, শুনুন। An infection or infectious disease that usually and primarily develops in vertebrate animals and is occasionally transmissible under natural conditions from animal to man is called a zoonotic disease. আমি আবার বলি, an infection or infectious disease that usually and primarily develops in vertebrate animals and is occasionally transmissible under natural conditions from animal to man is called a zoonotic disease. অর্থাৎ আপনি একটু যদি খেয়াল করেন যে আমরা বলি অ্যানিমেল টু ম্যান, অর্থাৎ বিভিন্ন প্রাণী থেকে আমরা যে দেখি বলি যে রোগগুলা হচ্ছে, অনেক আপনারা জানেন যে প্রতি বছরই কম বেশি এরকম রোগ আসছে, ভাইরাসগুলা, এবং আমরা ডিজিজগুলো মহামারী মোটামুটি একটা ধারণ করে এবং খবর পাই, সেটা হচ্ছে জোনোটিক ডিজিজ। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি রেবিস, অর্থাৎ কুকুরের কামড়ের মাধ্যমে যে ডিজিজটা ছড়ায়, এটা হচ্ছে জোনোটিক ডিজিজ, রেবিসটা। এরপরে আমরা যদি বলতে পারি যে প্লেগ, ইঁদুরের মাধ্যমে যে ডিজিজটা ছড়ায়, এটা একটা প্রাণী, হ্যাঁ, এই ভার্টিব্রেট এই প্রাণী, এবং এর মাধ্যমে ছড়ায়, সেজন্য আমরা ওই প্লেগটাকেও আমরা জোনোটিক ডিজিজ বলতে পারি। আবার প্লেগটা যখন মহামারী আকার ধারণ করবে, অর্থাৎ আপনারা আমরা বলি যে অনেক সময় আগে এক সময় 1916, 1700 দিকে প্লেগটা কিন্তু মহামারী আকার ধারণ করতো এবং লাখে লাখে মানুষ মারা যেত। ওই সময় আমরা ওই ডিজিজগুলোকে যখন এরকম মহামারী আকার ধারণ করবে, সেই জোনোটিক ডিজিজকে আমরাও প্যান্ডেমিক ডিজিজ হিসেবে বলতে পারি। অ্যানথ্রাক্সও একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এগুলো হচ্ছে জোনোটিক ডিজিজ। এবার আমরা আসি দুইটা কমন শব্দ, একবারেই কমন, এই করোনা ভাইরাসের সাথে রিলেটেড দুইটা শব্দ সবাই কম বেশি শুনে থাকেন, জেনারেল মানুষ থেকে শুরু করে আমরা নার্সিং মেডিকেলের যারাই আছেন সবাই জানেন, সেটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন। দুইটা শব্দ খুব ঘন ঘন ব্যবহার হচ্ছে, হয়তো 1 বছর আগেও সাধারণ জনতায় এই দুইটা শব্দ সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু করোনা ভাইরাসের কারণে আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন শব্দটা এখন কম বেশি সবাই জানে। তো তারপরেও আমি এই জিনিসটা নিয়ে একটু জিনিসটা উপস্থাপনা করতে চাই, জিনিসটা যাতে আপনাদের আবার যাতে মেমোরাইজ হয়। আইসোলেশনটা সম্পর্কে একটু বলে, এটা সংক্ষেপে আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে সেপারেশন অফ ইনফেক্টেড পারসন ফ্রম দোজ নট ইনফেক্টেড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি অফ দ্য ডিজিজ। আই রিপিট again, isolation, separation of infected person from those
not infected for the longest period of communicability of the disease. অর্থাৎ আপনি আক্রান্ত হওয়ার পরে আরও যাতে মানুষকে, সুস্থ মানুষকে আক্রান্ত না করেন, সে এখান থেকে সরে থেকে, অর্থাৎ একটা হাসপাতালে বা আপনি নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট জায়গা থেকে সরে থাকেন, কারণ উদ্দেশ্য হচ্ছে আপনার সুস্থ মানুষকে আক্রান্ত না করার যে প্রসেস, অর্থাৎ যেই জায়গাটায় আপনি থাকবেন বা যেইখানে থাকবেন সেটা হচ্ছে আইসোলেশন। অর্থাৎ আমরা প্রায় সময় শুনে থাকি যে আইসোলেশন ওয়ার্ড, আইসোলেশন, একটা মিনিট, হ্যাঁ, আইসোলেশন ওয়ার্ড, অর্থাৎ সে আক্রান্ত হয়েছে এবং আর যাতে কাউকে না ছড়ায় সেই জন্য তাকে আমরা আলাদা করে যে একটা ফেসিলিটিস, অর্থাৎ আলাদা সেবা, আলাদা কেয়ার দিয়ে যেখানে রাখছি সেটা হচ্ছে আইসোলেশন। অর্থাৎ এখানে শুধু অসুস্থই, অর্থাৎ আক্রান্ত রোগী সেই আইসোলেশনে অন্তর্ভুক্ত, অর্থাৎ সুস্থ কেউ আইসোলেশনের মাঝে পড়ে না। সুস্থ মানুষকে আক্রান্ত না করার খাতিরে রোগীদেরকে আমরা যেখানে আলাদা করে রাখবো সেটাই হচ্ছে আইসোলেশন। এখন আমি যদি বলি কোয়ারেন্টাইন শব্দটা, অর্থাৎ প্রায় সময় আমরা শুনছি, সেলিব্রিটিরাও বলছেন যে হোম কোয়ারেন্টাইনে থাকবেন, হোম কোয়ারেন্টাইন জিনিসটা আমরা সবাই শুনেছি। তারপরেও একটু আবার যদি বলি কমন ইয়েটা, সেটা হচ্ছে ইমপ্লাইজ রেস্ট্রিকশন অব মুভমেন্ট অব অ্যাপারেন্টলি হেলদি পারসনস who have been exposed to a communicable disease during its incubation period in order to prevent disease transmission. আমি আবার যদি বলি কোয়ারেন্টাইন শব্দটা আবার যদি একটু বলি, এটা ইমপ্লাইজ রেস্ট্রিকশন অব মুভমেন্ট অব অ্যাপারেন্টলি হেলদি পারসনস হু হ্যাভ বিন এক্সপোজড টু এ কমিউনিকেবল ডিজিজ ডিউরিং ইটস ইনকিউবেশন পিরিয়ড ইন অর্ডার টু প্রিভেন্ট ডিজিজ ট্রান্সমিশন। অর্থাৎ আপনি নিজে থেকে আপনি সতর্ক হয়ে যখন শুনবেন বা এরকম ধরনের বিভিন্ন ধরনের ভাইরাস বা আপনার এরকম ইয়ের খবর পাচ্ছে, আপনি নিজে থেকে সরে যাচ্ছেন, অর্থাৎ আপনি সুস্থ, আক্রান্ত না হওয়ার খাতিরে আপনি একটি নির্দিষ্ট জায়গায় অথবা নির্দিষ্ট ইয়েতে সরে আছেন যাতে আপনার না হওয়ার সুযোগ না থাকে, সেটাই হচ্ছে কোয়ারেন্টাইন। অর্থাৎ আপনি আক্রান্ত হননি কিন্তু সুস্থ, আক্রান্ত না হওয়ার খাতিরে যে সেফটি মেনটেন করছেন বা আপনি যেখানে কারোর সাথে ইয়ে না করছেন সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। আর আইসোলেশনটা হচ্ছে আক্রান্ত হওয়ার পরে যাতে আর কাউকে না ছড়ায়, সুস্থ মানুষকে যাতে আক্রান্ত না করে, সেটাই হচ্ছে আইসোলেশন। এখন আইসোলেশনে আমি যদি আরও কিছু বলি, উদাহরণ বলি, যেমন আপনার পোলিওর কথা আমি যদি বলি, পোলিও রোগীর বাচ্চারা বেশি হয়ে থাকে, বড়দেরও আবার হয়, হ্যাঁ, পোলিওর যদি আক্রান্ত কেউ হয় 2 উইক অ্যাটলিস্ট সে আইসোলেশনে থাকে, অর্থাৎ সে 2 সপ্তাহ কারোর সাথে মানে বের হবে না বা করতে থাকবে না, কারো অন্য কোনো রোগীর সাথেও সে করবে না, আলাদা থাকবে, সেটা হচ্ছে আইসোলেশন। আর বাচ্চাদের জন্য সেটা 6 সপ্তাহ এই পোলিওর ক্ষেত্রে। আমি যদিও আবার বলি হেপাটাইটিস এ, একটা হেপাটাইটিস এ আপনারা জানেন হেপাটাইটিস এ ভাইরাসের কারণে যে হয় 3 সপ্তাহ, অর্থাৎ হেপাটাইটিস এতে আক্রান্ত হওয়ার পরে আমরা যদি শনাক্ত করি তাকে 3 সপ্তাহ অন্তত আলাদা রাখবো, আইসোলেশন যেটাকে আমরা বলবো যে সে কারোর সাথে মিশবে না, কারোর সাথে করবে না, সেটা হচ্ছে আইসোলেশন হেপাটাইটিস এর জন্য 3 সপ্তাহ। আর চিকেন পক্সের জন্য আমরা যদি বলি 6 days আফটার অনসেট অফ র্যাশ, অর্থাৎ র্যাশ হওয়ার পরে সে মোটামুটি 6 দিন সে কারোর সাথে এরকম মিশবে না, কারো কোনো সাথে রোগীর সাথে আসবে না, অথবা কোনো সুস্থ সাথে আসবে না, আলাদা থাকবে, সেটাই হচ্ছে আইসোলেশন। এগুলো হচ্ছে উদাহরণ। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কোয়ারেন্টাইনে ইনকিউবেশন পিরিয়ড নামে একটা ওয়ার্ড একটা ইউজ করেছি। ইনকিউবেশন পিরিয়ডটা আপনার প্রায় সময়ই আমরা শুনে থাকি, কমন একটা শুনে থাকি ইনকিউবেশন পিরিয়ড। তো আমি একটু ইনকিউবেশন পিরিয়ডটা সম্পর্কে একটু বলি। জানেন, এগুলো সবাই অল্প অল্প জানেন, তারপরেও জিনিসটা আবার মানে অনেক দিন যে কোনো জিনিস আমরা জানি, আমরা বলে থাকি যে একটা জিনিস যদি ফেলে রাখা হয় বা একটা ধারালো দা বা চাকু আপনি যেটা দিয়ে সবজি কাটেন, এটা যদি আপনি নতুন এনে ফেলে রাখেন, দেখা যায় যে সেটা অনেক দিন থাকার কারণে এটা জং ধরে ফেলতে পারে। কিন্তু আপনি যদি প্রতিদিন সেটা কাটেন, প্রতিদিন আপনি সবজি কাটেন বা কাটেন, সেটা কখনো জং ধরার চান্স থাকবে না এবং সেটা ধারালো থাকবে। আপনার জানা নলেজটা আপনি যদি আরও কারোর সাথে শেয়ার করেন তা আপনার এটাও বাড়বে এবং একজন নতুন কেউ যদি জিনিসটা শুনে সেটাও সে জানতে পারবে। তো আমি ইনকিউবেশন পিরিয়ডটা একটু বলি। The incubation period হচ্ছে the time interval between invasion by an infectious agent and appearance of the first sign or symptom of the disease in question is called incubation period. আমি আবার বলি, incubation periodটা হচ্ছে the time interval between invasion by an infectious agent and appearance of the first sign or symptom of the disease in question is called incubation period. অর্থাৎ যে সময়টা আমরা বলবো কোন সময়, যখন কেউ আক্রান্ত হওয়ার পরে, জীবাণু আক্রমণ করার পরে তার সাইন সিমটম প্রকাশ হওয়ার পর্যন্ত যে সময়টা থাকবে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড।
অর্থাৎ আপনি আপনি মিজেলসে আক্রান্ত হন বা হোয়াট এভার, আপনি একটা ডিজিজ মিজেলসে ধরেন, উদাহরণ দিই আমি, যদি মিজেলসে যদি আক্রান্ত হন, তাই আপনার জীবাণুটা আক্রমণ হওয়ার পর থেকে আপনার র্যাশ বার হওয়ার পর্যন্ত যে সময়টা থাকবে সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ এই ইনকিউবেশন টাইমটাই হচ্ছে আমি যদি বলে থাকি এটা একটা অনেক গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় অনেক ভাইরাসে বা অনেক ডিজিজে আমরা দেখি থাকি যে সাইন সিমটম প্রকাশ পায় না বা থাকে, ইনকিউবেশন পিরিয়ডটা লেংদি থাকে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। ইনকিউবেশন পিরিয়ডটা আমাদের কি জিনিসটা বুঝতে হবে, সেই উদ্দেশ্যে আমি বললাম। আর যদি বলি আরও দুই একটা বলি যে অনেক সময় আমরা কমন ওয়ার্ডগুলো বলে থাকি, হোস্ট, কেস, ক্যারিয়ার, কমন জিনিস, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, হোস্ট সম্পর্কে যদি কিছু বলি, a man or other animal including birds and arthropods that affords subsistence or lodgement of an infectious agent under natural conditions is called host. হ্যাঁ, আমি আবার বলি, a man or other animal including birds and arthropods that affords subsistence or lodgement of an infectious agent under natural conditions is called host. অর্থাৎ আমি যদি বলি হুকওয়ার্ম ইনফেস্টেশনের ক্ষেত্রে বলি যে হুকওয়ার্মটা একটা মানুষ ক্যারি করে, সেই মানুষটা ক্যারি করে, সে বুঝতে পারে না তার তার সাইন সিমটমও তেমন একটা প্রকাশ পায় না অস্তিত্বটা, কিন্তু সেই হুকওয়ার্মটা অস্থায়ীভাবে যে একটা মানুষকে মানে আবাসস্থল গঠন করে, অস্থায়ীভাবে বাসস্থান, কিছুদিন পরেই কিন্তু সেটা আবার শেষ হয়ে যায়, আপনারা জানেন। তো সেটা সেই মানুষ যিনি আক্রান্ত হচ্ছেন তিনি হচ্ছেন হোস্ট। হ্যাঁ, উনি হচ্ছেন হোস্ট। আর আপনার শুধু এই হুকওয়ার্ম ইনফেস্টেশন না, যে কোনো একটা মানুষ বা পথে আমি যদি বলি, এই হুকওয়ার্মটা কিন্তু আমাদের অনেক গৃহপালিত অ্যানিমেলেরও দেখা যায় যে হয়ে থাকে। তো যখন আক্রান্ত হবে তখন তার কোনো সাইন সিমটম প্রকাশ পাবেন, কিন্তু পরে আস্তে আস্তে সেটা হয়, এবং সেক্ষেত্রে ওই অ্যানিমেলটা হচ্ছে হোস্ট। হ্যাঁ, আমি আবার যদি আগের বলি, আপনার ওই আজকের যে টপিক সম্পর্কে আমি একটু আবার বলি যে প্যান্ডেমিকের আদার রিলেটেডটা, এপিডেমিওলজিক্যাল টার্মস, এই কিন্তু আরও অনেক টার্মস আছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল একটাই, আমি সেটা বারবার বলি, সেটা হচ্ছে যে স্পেসিফিক, আমি একটা বিশ্বাস করি যে জাস্ট অমুক ইয়ার আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য স্পেসিফিক বা সিলেবাস আকারে পড়বে, তা আমার মতে আমি এটা তেমন একটা গুরুত্ব দিই না। হ্যাঁ, সিলেবাসের জন্য আপনারা সামনে আরও ক্লাস হবে, বড় আকারে হয়তো বা অনেকেই নেবেন। আর আমার উদ্দেশ্য ছিল এই টপিকটা যাতে শর্টকাট, অ্যাট এ গ্যালেন্স বা যে কেউ শুনলে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যে কেউ যাতে শুনলে, আজকে আপনি ফার্স্ট ইয়ার কেউ যদি এটা নোটিস করে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্যান্ডেমিক কী, সে যদি কখনোই এগুলো না পড়ে তাহলে বলতে পারবে না। তো আমার মনে হয় যদি আজকের এই দেখে সে একটু হলে সে বলতে পারবে, যে তাকে যদি কেউ জিজ্ঞেস করে, জেনারেল পার্সন, যে ভাই তুমি তো নার্সিংয়ে পড়ো, কোভিড ভাইরাসের সাথে প্যান্ডেমিক কেন শব্দটা ইউজ করা হচ্ছে, তখন যাতে সে কিছুটা হলে সে বলতে পারে যে প্যান্ডেমিক এই কারণে এটা প্যান্ডেমিক ইউজ হচ্ছে। এই উদ্দেশ্য ছিল আমার। আর আমি আবার যদি বলি, আজকে আমরা কী জিনিসগুলো আলোচনা করেছি, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, আপনারা জানেন, তারপরেও মানে কমন জিনিসটা, তারপরে আমি একটু বললাম যে কমিউনিকেবল ডিজিজ, এপিডেমিক ডিজিজ, এন্ডেমিক ডিজিজ, প্যান্ডেমিক ডিজিজ, জোনেটিক ডিজিজ অল্প বলেছি। এরপরে আমরা আইসোলেশন, কোয়ারেন্টাইন জিনিসটা বলেছি, ইনকিউবেশন পিরিয়ড জিনিসগুলো বলেছি, হোস্ট বলেছি। তো আশা করি কিছুটা হলেও আপনাদের এই জিনিসগুলো মাথায় আসবে এবং কিছুটা হলে জিনিসটা আবার জাগ্রত হয়েছে। আমি জানি আপনারা কম বেশি সবাই বই পড়ে থাকেন, তারপরে আমার মতে এখন কলেজের লাইব্রেরিও বন্ধ, কলেজ খোলার পর আশা করি আপনারা লাইব্রেরিতেও এগুলো দেখবেন। আর আশা করি কিছুটা হলে আপনাদের এই লেসনটা উপকারে আসবে বলে আমার বিশ্বাস। পরবর্তীতে আরও ভালো লেসন সিলেবাস আকারে আমাদের আরও টিচাররা নেবেন এবং খুব সুন্দর করে নেবেন আমার বিশ্বাস। আজকে অনিবার্য কারণবশত আসলে আমি একটু আগে বলেছি যে আমার একটু লেট হয়েছে, যার কারণে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাইয়ে নিচ্ছি। ভবিষ্যতে যদি ক্লাস নিয়ে থাকি কখনোই আর এরকম টাইমে হবে না। আর আসলে আমি একটু বিজি ছিলাম, আমার অফিসের একটু কাজের কারণে বিজি ছিলাম, যার কারণে 2টার সময় আমি করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আর পরবর্তীতে আমরা সিলেবাস আকারে আমাদের অ্যাডমিন ভাইরাও আমরা সবাই আলোচনা করে আমরা কোন ইয়ারের সিলেবাসে কীভাবে নিব, আমরা সেটা একটা পরিকল্পনা মাফিক আকারে ক্লাস হবে ধারাবাহিকভাবে মোটামুটি সবাই কম বেশি নিবে। আমার বিশ্বাস এই কার্যক্রমটা সবারই উপকারে আসবে এবং আপনি আপনার নার্সিং ফ্রেন্ড এবং নার্সিং অফিসার যারাই আছেন তাদেরকে অ্যাড করুন এবং আমার বিশ্বাস এটা সবারই মোটামুটি কিছুটা হলে কাজে লাগবে। এই বক্তব্য নিয়ে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
আর আগে বলেছি যে আমি যে লেট করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।